অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি আর খুন। পুলিশের মনোবল ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম শেষ হয় না, বললেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা। 11টি সংস্কার কমিশনের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ চলছে। কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায় সেটার দিকটা দেখবেন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দেশে ফিরলেন 82 বাংলাদেশি। আটকে পড়াদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সন্ধ্যায় সিরিজের প্রথম টেস্টে লড়বে টাইগাররা। দলে নেই শান্ত মুশফিক, ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়কের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনেও পুরো দমে কাজ শুরু করতে পারেনি পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, খুন নিত্যকার ঘটনা। গেল ৩ মাসের রাজধানীতেই প্রতিদিন গড়ে একটি খুন আর ছিনতাই হয়েছে। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে এ সময় গণপিটুনিতে নিহত হন কমপক্ষে ৬৮ জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অপরাধ বিশ্লেষকরা বলছেন, চলমান পুলিশ কাঠামোয় পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়, কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি ঠিক উল্টো। রিয়াজ রাহানের রিপোর্ট। গা ছমছমে এমন দৃশ্য এখন রাজধানীবাসীর নিত্যসঙ্গী। নগর, মহানগরে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও একই চিত্র। কখনো কখনো সিনেমার দৃশ্যকেও হার মানায় ছিনতাই, খুনের কিছু ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নানা উদ্যোগ ছিল বর্তমান সরকারের গেল ১০০ দিনে। বিশেষ করে যৌথ বাহিনীর অভিযান কিছুটা হলেও স্বস্তি দিয়েছে আতঙ্কের নগরীতে। তবে এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি নাগরিকদের। পুলিশের প্রতি মানুষের যে একটা ভয় ছিল এটা উঠে গিয়েছে। আমরা যেমন সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলে আমরা অনেকটা বিচলিত হই বা ভয় পেয়ে আমরা অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু পুলিশের প্রতি মানুষের ওই আস্থাটা হারিয়ে গেছে। তারা যেহেতু আস্তে আস্তে ব্যাক করতেছেন, তো ইনশাল্লাহ আস্তে আস্তে আগের থেকে ডেভেলপ হচ্ছে আর কি। সরকারি হিসেবে গেল সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে খুনের মামলা হয়েছে ৫২২টি। এ সময়ে ধর্ষণ আর নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৭৭৪ ও ১,৮০০। আর আইন ও সালিশ কেন্দ্রের আগস্ট থেকে অক্টোবরের হিসাব বলছে এ সময়ে ৭৩টি ধর্ষণের ঘটনা আর রাজনৈতিক সংঘর্ষে মারা গেছে অন্তত ৩৫ জন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি কর্মকর্তাদের। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়তই আমাদের যে ফিল্ড ইউনিট যেগুলো রয়েছে, তাদের জুরিসডিকশনে যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো ভিজিট করছেন। আমাদের পুলিশ সদস্য, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। কোন ধরনের অপরাধ কোন কোন এলাকায় বেশি হচ্ছে সেই এলাকা ভিত্তিক অপরাধগুলোকে আইডেন্টিফাই করা এবং এরপরে সেই এলাকাতে এটা কোথায় বেশি হয় সেই স্পটগুলিকে আইডেন্টিফাই করা এবং কখন কোন সময় হয় সেটাকে আইডেন্টিফাই করা এবং এর সাথে কারা জড়িত। পরিসংখ্যানে যাই হোক আর কর্মকর্তারাই যাই বলুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব অবস্থা বেশ নাজুক বলে মনে করেন অপরাধী বিশ্লেষকরা। এর কিছু বাস্তবতাও আছে বলে মনে করেন তারা। তখনকার পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে, তারপরে গুম, মানবাধিকার লঙ্ঘন সহ নানা রকম ঘটনার সাথে জড়িত ছিলেন। সেটার প্রেক্ষিতে জনগণের সাথে পুলিশের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং আস্থার সংকট তৈরি হয়েছে। পুলিশকে যদি পাহারা দিয়ে রাখতে হয় আর্মির, তাহলে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করবে কিভাবে? এখানকার অপরাধ ব্যবস্থা, ঢাকায় কারা অপরাধ করছেন তাদের পরিচয় কি, কিংবা সোর্সগুলোকে অ্যাক্টিভ করা এবং কি উপায়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, আইনগত ব্যাপারগুলোকে কিভাবে জোরালো করা যায়, এই যে সময়টুকু লেগে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে পূর্ণ মাত্রায় স্বাভাবিক করার প্রশ্নে, এই সময়টুকুকেই অপরাধীরা অপরাধ করার সুযোগ হিসাবে মনে করছে। পুলিশ সদস্যদের ভেঙে পড়া মনোবল ফেরাতে বাহিনী থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন বিজ্ঞজনরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের জন্য 11টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে, এমন মন্তব্য করলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও সংগ্রাম শেষ হয়নি। অ্যাকশন এইড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে টুয়ার্ডস বাংলাদেশ 2.0 প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো থেকে যায়, এগুলো উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসে, তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হলেও কিন্তু সংগ্রাম শেষ হয়ে যায় না, তার এলিমেন্টসগুলো বজায় থাকে, যেটাকে উচ্ছেদ করতে হয়। সংস্কারের জন্য 11টা কমিশন করা হয়েছে। কমিশনগুলোর সঙ্গে কিভাবে কাজ করা যায়, কিভাবে আরও বেশি ইনভলভ হওয়া যায়, কিভাবে আমাদের তরুণদেরকে, আমাদের এই আন্দোলনের সাথীদেরকে একত্রিত করা যায়, সেটার দিকটা দেখবেন। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আটকে পড়া আরও 82 বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার 11টা নাগাদ বেসরকারি একটি ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফিরেছেন তারা। সরকারি খরচে 76 জন এবং IOM এর সহযোগিতায় ফিরেছেন 6 জন। এ পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন 697 জন। এছাড়া বোমা হামলায় একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি নিজ খরচে দেশে ফেরত আনবে। আগামী বছরের পাঠ্য বইয়ে স্থান পেয়েছে শহীদ আবু সাইদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগ। থাকছে ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক গ্রাফিতি। এছাড়া কাউকে ছোট বড় না করে নির্মোহভাবে তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের। সহকর্মী ভাস্কর ভাদুরীকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা NCTB-র চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। তিনি জানান, পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং উদ্ধৃতি। ছাপাখানাগুলোতে নতুন বইয়ের আকর্ষণীয় গন্ধ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বইয়ে থাকছে পরিমার্জন। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 সালের পাঠ্যক্রম। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। NCTB চেয়ারম্যান বলছেন, বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, 7 মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় 4 নেতার ভূমিকা। কোনো ক্ষেত্রেই থাকবে না অতিস্তুতি। সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে তিনি সেই সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। এটা গ্লোরিয়াস। সব মিলিয়ে তার যে ভূমিকা, সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। বা আমাদের 4 নেতা মারা গেছেন এই 3রা নভেম্বর জেলখানায়, তাদেরও ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। তাজউদ্দিন আহমেদ তাদের অন্যতম। অন্যদিকে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? বিশেষভাবে স্থান পাচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথা। আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 90-এ এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে, আমাদের গণ অভ্যুত্থান এবার 24-এ। তো যদি এই 3 সময়ের ঘটনা ইত্যাদি অনেক গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে। গত 15 বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ও ছবি বাদ দেওয়ার কথা জানান ডক্টর রিয়াজুল। কভারের শুরুর ইনারে এবং পেছনের পৃষ্ঠার ইনারে পর্যন্ত এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ের বই হিসেবে দেখতে চায় এবং তাদের স্বপ্নের কথা শুনতে চায়। কোনো দলের কথা তো শুনতে চায় না, এটা তো তার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ের হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্যে থেকে ব্যাপক হারে সারা জাগানো গ্রাফিতিগুলোও অন্তর্ভুক্ত থাকবে নতুন বইয়ে। গ্রাফিতি দেওয়ালে শিক্ষার্থীরা যা এঁকেছে, যেগুলোর সার্বজনীন, আমরা সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি।
জানুয়ারিতে যারা দশম শ্রেণীতে পড়বে তাদের পাঠ্য বই হবে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য ও প্রচার দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। উনি বলেছিলেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে, তো সেইটার একটা পদক্ষেপ আমরা কালকে দেখলাম যে হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনার সহ আরও 4 জনকে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আপনারা উল্লেখ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ে অধিষ্ঠিত একজন নেত্রী। তিনি সামরিক বাহিনীর একজন সূর্য সৈনিকের স্ত্রী হিসাবে আমাদের ক্যান্টনমেন্টে এবং সামরিক স্থাপনায় যাবেন, এটাই খুব স্বাভাবিক, বিশেষ করে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। তবে তার যে প্রতিক্রিয়া এবং তার যে অভিব্যক্তি আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে বহু বছর পর কোনো পাখিকে শিকল বেঁধে পায়ে শিকল বেঁধে আটকে রাখা হয়েছিল, সে পাখিটাকে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া হয়েছে, এমন অনুভূতিটা ওনার মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো আজকে এখান থেকে আমাদের পক্ষ থেকে আরেকটি কথা আমরা বলতে চাই আমাদের প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্য করে। বেগম খালেদা জিয়াকে যখন তার মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে, এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায়, মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন এবং দেশবাসীও মনে করে যে না, বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় অবিচার হয়েছে সেটার অন্তত কিছুটা প্রতিকার হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, আমার নাম শহীদ ইসলাম খোকন, আমি দৈনিক মাতৃভূমি খবর স্পেশাল করেসপন্ডেন্ট। আপনারা যে এই যে প্রধান উপদেষ্টা যেটা বললেন যে সংস্কার, যদি আপনারা যদি সংস্কার না চান তাহলে আমরা খুব দ্রুত আমরা সংস্কার না দিয়ে কিন্তু আমরা সংস্কার না করে আমরা শিক্ষাঙ্গনে গণতন্ত্র ও মিডিয়ার করণীয় নিয়ে এক গোল টেবিল বৈঠক আয়োজন করেছে ডেমোক্রেট বাংলাদেশ ও যমুনা টেলিভিশন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সংগঠনগুলোর পক্ষ থেকে একটা কমিটমেন্ট যে আমরা আসলে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে পলিটিক্সটা করতে চাই, তাহলেই শুধুমাত্র এখানে একটা গণতান্ত্রিক কি বলা যায় ধারার রাজনীতি চর্চা করা সম্ভব হবে। জি, নির্দিষ্ট কোনো একটা কমিটমেন্টের মধ্য দিয়ে আসলে ছাত্র রাজনীতি আপনি রাখার পক্ষে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শিক্ষাঙ্গনে গণতন্ত্রের চর্চা কেমন হবে, রাজনীতি থাকবে কি থাকবে না, শিক্ষক রাজনীতির স্বরূপ কেমন হবে, সেটা নিয়ে বেশ আলোচনা চলছে। একটা সিদ্ধান্তে হয়তো আমরা সবাই পৌঁছতে চাই। এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনি নতুন করে সেটা আসলে একটা পথে যাবার, একটা নির্দিষ্ট পথে যাবার কোনো সম্ভাবনা তৈরির চান্স দেখছেন কিনা? জি ধন্যবাদ। আমি তো শিক্ষার্থী না, এটা শিক্ষার্থীরা বলবে, শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তাদের ক্যাম্পাসে তারা কিভাবে ক্যাম্পাসটাকে চায়। ঢাকা ভার্সিটির সাথে আমার অনেক গভীর রিলেশন। ঢাকা ভার্সিটির ভিসিরা একসময় পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট ক্লাস দেওয়ার আগে দেখতো করাচি ইউনিভার্সিটিতে কতজন ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে, ওটা দেখে তার থেকে বেশি এখানে ফার্স্ট ক্লাস দিত। ঢাকা ভার্সিটির ভিসিকে একসময় একজন রেজিস্ট্রার বলছিল যে আপনি এই কাজটা করছেন ছাত্রদের স্বার্থে, এটা তো ইউনিভার্সিটি অর্ডারের বাইরে। তো ভিসি সবার সামনে বলেছিলেন যে আমার ওই চেয়ারে কি আইনটা বসে না আমি বসি। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্ডস অ্যান্ড পাস্ট। এখন 71-এ গিয়ে আমরা 71 পরবর্তী সময়ে যারা বিজয়ী শক্তি তারা অসম্ভব যুদ্ধ করে একটা ড্রাকোনিয়ান আর্মির বিরুদ্ধে দেশকে স্বাধীন করেছে। শুধু দুটো বিষয়ে তারা আমি মনে করি সেই সময় সংবিধানে উদার হতে পারেনি। একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি, আর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যেটার পক্ষে বিপক্ষে অনেকে বলবে, কিন্তু এই দুটো কিন্তু 71 সালের বিবেচ্য বিষয় ছিল না। যারা যুদ্ধ করেছে তারা এই ইস্যুতে যুদ্ধ করেনি। সেখান থেকে কিন্তু একটা অন্তর্ভুক্তিহীন রাজনীতি শুরু হয়েছে। চট্টগ্রাম পলিটেকনিকে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত কমপক্ষে 15 জন, সবাই হাসপাতালে ভর্তি, কয়েকজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে সংঘাতের সূত্রপাত। আহতদের দাবি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। হামলার জন্য দুষছেন ছাত্রদলকে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ওঠাকে কেন্দ্র করে দুপুরে পাল্টাপাল্টি অবস্থান নেয় শিক্ষার্থীদের দুটি পক্ষ। কথা কাটাকাটির এক পর্যায়ে জড়ায় সংঘর্ষে। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষক। হামলার জন্য ছাত্রদল নেতাকর্মীদের দুষছেন তারা। নির্দিষ্ট সময় ফর্ম জমা দিয়ে ওরা সিট পায় না, এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা ফর্ম নেয় নাই,
কিন্তু ওদের কোথা থেকে সিট দিবে? ওরা চাচ্ছে এখানে একটা সিটের বাণিজ্য করতে এবং ক্যাম্পাসের রাজনীতি যুক্ত করতে। আজকে থেকে ভর্তির ছিল, কিন্তু তারা আজকে গিয়ে আবার সেই বাধা দেয়। 50 থেকে 100 জন আরো বেশি আসতে পরে ওরা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করে, ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথে আমাদের উপর আক্রমণ করে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে লাঠিসোঁটা নিয়ে সরাসরি আক্রমণ করে। তারা সরাসরি ছাত্র দলের স্লোগান দিয়েছে এবং আমাদেরকে শিবির টেক দিয়েছে। তারা হচ্ছে ছাত্র দল, এমনকি এটা একটা চিহ্নিত, এখানে আমাদের ভিডিও আছে এবং তারা তাদের স্লোগান দিয়েছে। এ ঘটনায় রাতে চট্টগ্রাম মেডিকেল চত্বরে সংবাদ সম্মেলন করে পলিটেকনিক শিক্ষার্থীরা। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি শীঘ্র আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি শীঘ্রই আমাদের যে সিটগুলো দেওয়া হয়েছে, সিটের রেজাল্ট দেওয়া হয়েছে, ওই আলোকে আমাদের হলগুলো খুলে দিতে হবে। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সবকিছু বিচারের দাবিতে এবং তাদেরকে অতি দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবিতে আমরা আগামীকাল 16 শহর রেল স্টেশনে বিকাল 3টায় আমরা গণজামায়াতের ঘোষণা দিচ্ছি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। 2018 সালে অ্যান্টিগায় 43 রানে অল আউটের দুঃখ স্মৃতি ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের অধিনায়ক মেহেদী মিরাজের। শেষ 4 টেস্টেই হারা টাইগাররা একদমই ছন্দে নেই। সেই সাথে ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে দলে ফেরা শরীফুল ইসলাম, তরুণ নাহিদ রানা অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। তবে কাঁধের চোটের কারণে এই সিরিজে থাকছেন না জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন 4 পেসার। টাইগার একাদশে দেখা যেতে পারে 3 পেসারকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এবার সেটি দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। অবশ্য আইসিসির এই পরোয়ানা গাজা পরিস্থিতিকে কতটুকু প্রভাবিত করবে তা নিয়ে সন্দিহান অনেকে। অভিযোগ এসব লোক দেখানো পদক্ষেপ, সত্যিকার অর্থে গ্রেপ্তার করা হবে না কাউকে। এদিকে আইসিসির এমন পদক্ষেপকে প্রয়োজনীয় বলছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ভাষ্য দেরিতে হলেও সঠিক উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে এক ভবঘুরেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। বুধবার তাকে আটক করা হয়। অভিযোগ স্টক এক্সচেঞ্জের এক কর্মী ওই ভবঘুরেকে নিজেকে লাদেন দাবি করতে শুনেছেন। এফবিআই জানায় অভিযুক্ত হারুন আব্দুল মালিক স্টক এক্সচেঞ্জের বাইরে ওয়াল স্ট্রিটে বোমা রাখতে চেয়েছিলেন, তবে মোটিভ পরিষ্কার নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।